হাইড্রোজেন বর্ণালী নিয়ে আমি আগেও পরে বলেছি তোমাদের যে একটা ডিসচার্জ টিউব থাকে, তারপর একটা প্রিজম থাকে, একটা স্লিট থাকে। এখানে হাইড্রোজেন গ্যাসটাকে উত্তপ্ত করলে বৈদ্যুতিক আর্ক পদ্ধতিতে, এবং এর থেকে একটা হালকা গোলাপি বর্ণের যে ইয়েটা আসে, বিকিরণটা, সেটা একটা স্লিটের মাধ্যমে, প্রিজমের মাধ্যমে যদি আমরা পাস করি, তাহলে এই মোট 4টা রশ্মি দেখতে পাই। একটা হলো বেগুনি, তারপরে হলো ইন্ডিগো। ইন্ডিগো মানে কি? নীল। ইন্ডিগো মানে নীল। বেগুনি, এই যে দেখো, এটা হলো ভায়োলেট, তারপরে হলো ইন্ডিগো, তারপরে হলো ব্লু গ্রিন। এই ব্লু গ্রিনটাকে আমরা কি বলি? সায়ান। এটাকে আমরা বলি সায়ান, বা এটা এই CYAN, হ্যাঁ, সায়ান। এই সায়ান কালারটা হলো ব্লু গ্রিন, তারপরে হলো রেড। এই মোট 4 রকমের বিচ্ছুরণ বর্ণালী আমরা দেখতে পাই। তো হাইড্রোজেন বর্ণালী কি এখানে পুরো লেখা আছে, তোমরা এটা একটু পড়বে। হালকা গোলাপি বর্ণের যে বিচ্ছুরণ বর্ণালী তৈরি হয় সেটাকে আমরা হাইড্রোজেন বর্ণালী বলি। আর এই টিউবটাকে আমরা বলি ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউব কি, এটা আমি আগেও বলেছি, আমরা যে ঘরে টিউবলাইট ব্যবহার করি এগুলো সব ডিসচার্জ টিউব। ওইটা হলো ঘরের টিউবলাইটটা হলো সাদা আলো দেয়, আর ঘরের টিউবলাইটে হলো নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। আমরা দেখি সেটা তো অনেক সময় গোলাপি আলো দেয়। বুঝতে পারি নাই স্যার, আমাদের মানে কি বলে, ঘরের মধ্যে ডিম লাইট থাকে না, রাতে যেটা জ্বালানো হয় না, সেটা অন্যরকম। সেটা শুধুমাত্র একটা বর্ণের আলো দেয়। আর যে টিউবলাইট আমরা ব্যবহার করি এইটা হলো ডিসচার্জ টিউব। বুঝতে পেরেছ? আর ডিম লাইট যেটা, সেটা কিন্তু ডিসচার্জ টিউব না, সেখানে একটা ফিলামেন্ট থাকে, ওইটা জ্বলে। বুঝতে পেরেছ? আর ডিসচার্জ টিউব হলো আমরা যে টিউবলাইট গুলো ব্যবহার করি এগুলো হলো ডিসচার্জ টিউব। সেখানে দুটো প্রান্ত থাকে টিউবের, একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত, এবং ওখানে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ওখান থেকে সাদা আলো বেরোয় টিউবলাইট থেকে। হ্যাঁ, আর যদি আমরা এর ভিতরে হাইড্রোজেন গ্যাস ভরি অত্যন্ত নিম্ন চাপে, তখন গোলাপি, হালকা গোলাপি বর্ণের একটা রশ্মি বেরিয়ে আসে, এবং সেটাকে আমরা বলি হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী কয় রকমের? লাল, নীল, সবুজ বা সায়ান, তারপরে হলো নীল এবং বেগুনি রেখা। এটা আমি আগে অলরেডি তোমাদের দেখিয়েছি, এটা তোমরা একটু পরে নিবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আসে যে বোর পরমাণু মডেলের সাহায্যে কিভাবে হাইড্রোজেন বর্ণালীকে ব্যাখ্যা করবে। এটা আমি পরের স্লাইডে একটু দেখাই। এই যে বোর পরমাণু মডেল, এখানে আমি আরো ডিটেলস দেখিয়েছি। এই যে 4টা রং যে দেখা যায়, এটা আরো ডিটেলস দেখিয়েছি, এবং এই চারটা বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য, দেখো, লালের তরঙ্গ দৈর্ঘ্য হলো এইটা, নীলের তরঙ্গ দৈর্ঘ্য এইটা, আর নীল, সবুজ বা ছায়া। তো তাইলে এই যে 4টা রং আমরা দেখতে পাই, এখানে আরো স্পষ্ট করে দেখানো হয়েছে, এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য দেখানো হয়েছে। হাইড্রোজেন বর্ণালী যে 4 রকমের তরঙ্গ দৈর্ঘ্য, বা এখানে আমি দেখো এগুলো কালার দিয়ে দেখিয়েছি। লাল, নীল, এইটা সায়ান কালার, এটা নীল, এটা বেগুনি। তো এখানে আমি একটা জিনিস আবার নতুন করে লিখছি, দেখো, বাংলা ভাষায় গাঢ় নীলকে বা পিওর ব্লুটাকে আমরা বলি ইন্ডিগো। আচ্ছা, ইন্ডিগো কি তোমরা দেখছো কখনো? হ্যালো, জি স্যার। কোথায়?
স্যার কাপড়ের মধ্যে রং দেখছি, গাঢ় হ্যাঁ, রং, হালকা। না না না, আমরা যে কাপড় ধুই একটা হ্যাঁ পাউডার পাওয়া যায়, নীল একটা পাউডার, এটা স্যার, একটা, পাউডার বা লিকুইড। হ্যাঁ, তো এইটা হলো একটা গাছ, নীল গাছ বলে একটা গাছ আছে, বুঝতে পেরেছো? একটা একটা গাছ আছে যে ওইটার ফল থেকে এই রংটা পাওয়া যায়। স্যার যে নীল চাষ করা হয় ওই হ্যাঁ নীল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংরেজরা এই দেশে আইসা কি করতো, তারা এই ব্রিটিশ বা আহ, তোমার ইউরোপের দেশের লোকেরা কাপড়, সাদা কাপড় খুব ভালো করার জন্য এই নীল ব্যবহার করত। তা এখন ওই দেশে নীল চাষ হতো না, এরা করতো কি, আমাদের দেশে আইসা গরিব চাষিদের টাকা পয়সা দিয়ে বলতো যে তোমার জমিতে ধান না করে নীল চাষ করো। হ্যাঁ, তারপরে সেই নীল ওরা তৈরি করে এই দেশ থেকে নিয়ে ইংল্যান্ডে বিক্রি করতো, বুঝতে পেরেছো? তো এই নীল চাষিদের অত্যাচার করত, জমিতে যদি সে নীল চাষ না করত তাকে বাধ্য করত, বেঁধে নিয়ে মারপিট করতো এবং বাধ্য করে নীল চাষ করাইতো। এখন কৃষক তার জমিতে ধান ফলাইতে দিত না বা অন্য ফসল ফলাইতে দিত না। এটা নিয়ে এই দেশে অনেক আন্দোলন হয়েছে এবং একটা উপন্যাসও আছে নীল দর্পণ, তোমরা পড়েছ। এই নীলের ইতিহাস, নীল হলো আসলে একটা পাউডার, একটা কেমিক্যাল, কিন্তু নীল এখানে আসলে পিওর ব্লু রংটাকে আমরা বলি নীল, বুঝতে পেরেছ? আর স্কাই ব্লুটাকে বলি আমরা আকাশী। ঠিক আছে, আমি পরের স্লাইডে দেখো, বোর পরমাণু মডেলের ভিত্তিতে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা, এইটা কি তোমরা পারো? স্যার, যে এটা বোরের, আছে। না, বোরের পরমাণু মডেলে কি বলা হয়েছে, যে একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উপরে উঠে তাহলে শক্তি শোষিত হয়, আবার উপরের শক্তি স্তর থেকে নিচে নামলে শক্তি নির্গত হয় বা বিকিরিত হয়। তো ওই বিকিরণের ফলে বিচ্ছুরণ বর্ণালী আর শোষণের ফলে শোষণ বর্ণালী তৈরি হয়। এখন হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা শক্তি সরবরাহ করি, তো সবগুলো হাইড্রোজেন পরমাণু সমানভাবে কি শক্তি নেয়? নেয় না, কেউ বেশি নেয়, কেউ কম নেয়। যার ফলে কি হয়, যে বেশি শক্তি শোষণ করে তার ইলেকট্রনটা অনেক বেশি উপরে ওঠে, আর যে কম শক্তি শোষণ করে তার ইলেকট্রনটা কম উপরে ওঠে। এখন উপর থেকে যদি নিচে আবার নামে, তাইলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ তৈরি হবে না? ধরো 5 নম্বর লেভেল থেকে একে আসলো একটা ইলেকট্রন, আর একটা 3 থেকে একে আসলো, তাহলে 2 রকমের বর্ণালী তৈরি হয়ে যাবে। তো এইভাবে হাইড্রোজেন বর্ণালীতে অনেকগুলো রেখা দেখা যায়, কিন্তু দৃশ্যমান অঞ্চলে আমরা মোট 4টি রেখা দেখতে পাই। আরো অনেক অদৃশ্য রেখা, যেটা যেমন ধরো অতি বেগুনি রশ্মি, যদি উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যদি 1 নম্বর শক্তি স্তরে নেমে আসে, তাহলে সেটাকে আমরা বলি যে আলোগুলো নির্গত হয় সেটা হলো ইউভি রে বা, আচ্ছা এখানে ছবির মাধ্যমে আমি একটু দেখাই। এই যে দেখো, এখানে ইলেকট্রনগুলো অসীম দূরত্ব থেকে যদি 1 নম্বরে আসে, অথবা দেখো 5 থেকে 1 নম্বরে আসতে পারে, অথবা 2 থেকে 1 নম্বরে আসতে পারে, তখন আমরা এই সিরিজটাকে আমরা বলি অতিবেগুনি রশ্মির সিরিজ, বা এটাকে লাইম্যান সিরিজ বলি। আমরা এটাকে কি বলি? লাইম্যান সিরিজ। আবার অসীম দূরত্ব থেকে ইলেকট্রনগুলো যদি দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে, এখানে দেখো সবগুলো ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, সবগুলো ইলেকট্রন উপর থেকে কোথায় আসতেছে? প্রথম শক্তি স্তরে আসতেছে, তাই না? তাহলে প্রথম শক্তি স্তরে আসলে সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ, যে এটা আবিষ্কার করেছে। আর যদি সব ইলেকট্রন উপর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে, সেটাকে আমরা বলি বামার সিরিজ। এটা বোরের পরে আর কি এই জিনিসগুলো বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করেছে। এদের মধ্যে হলো লাইম্যান, বামার, পেশেন্স, তারপরে ফোন্ড, এরকম অনেকগুলো আছে। আচ্ছা, এখন বামার সিরিজে হলো উত্তেজিত একটা হাইড্রোজেন পরমাণু সময়ের ইলেকট্রন
এখানে দেখো n ইজ ইকুয়াল টু গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 3, মানে উচ্চ শক্তি স্তরটা কি হতে পারে, 3 অথবা 3-এর উপরে। এই যে এখানে দেখো উচ্চ শক্তি স্তরটা কি 3, এই যে এইটার ক্ষেত্রে দেখো এখানে এইটার ক্ষেত্রে এইটা হলো 3 2, এখানে 3 থেকে কোথায় আসলো 2-এ, আর এইটা আসলো 4 থেকে, এটা 4 নম্বর শক্তি স্তর 4 থেকে 2-এ, তারপরে এইটা হলো 5 থেকে 2-এ, এরকম 6 থেকে 2-এ, এরকম অসীম থেকে 2-এ। তাহলে 2 নম্বর শক্তি স্তরে যদি ফিরে আসে ইলেকট্রনগুলো, সেটাকে আমরা বলি বামার সিরিজ। তাহলে বামার সিরিজকে আমরা কি বলতে পারি, ধাপান্তরটা কি বলতে পারি, n ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3 থেকে n ইজ ইকুয়াল টু 2 শক্তি স্তরের স্থানান্তর। অথবা আমরা এই যে এই জিনিসটা দেখো, n ইজ ইকুয়াল টু ইনফিনিটি থেকে 3, আর n ফিরে আসবে যেখানে সেটা হলো n ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখন দেখো যে প্রথম যে 3 থেকে যে 2, 3 থেকে 2 যদি হয়, 3 থেকে ধাপান্তরটা যদি 3 থেকে 2 লেভেলে হয়, সেটাকে যে বর্ণালীটা আমরা পাই এটাকে আমরা বলি প্রথম রেখা। তারপরে 4 থেকে 2-তে যদি আসে তাহলে সেটাকে আমরা বলি দ্বিতীয় রেখা, এবং এটাকে হাইড্রোজেন বিটা রেখাও বলি আমরা এটাকে। তারপরে 5 থেকে 2-এ আসলে হলো তৃতীয় রেখা, 6 থেকে 2-এ আসলে চতুর্থ রেখা, এরকম 7 থেকে 2-এ আসলে এটাকে আমরা বলি পঞ্চম রেখা, তাই না? তো এই রেখাগুলো বর্ণ এখানে দেয়া আছে। আচ্ছা, তাইলে হাইড্রোজেন বর্ণালীতে একাধিক রেখা কেন দেখা যায়? কারণ এই যে উত্তেজিত হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনগুলো শুধু দ্বিতীয় শক্তি স্তরেই উঠে না, তৃতীয় চতুর্থ এরকম অসীম দূরত্বে উঠে। এখন ফিরে আসার সময়ে এরা যদি 1 নম্বর শক্তি স্তরেও ফিরে আসতে পারে, 2 নম্বর শক্তি স্তরেও ফিরে আসতে পারে, 3 নম্বর শক্তি স্তরেও ফিরে আসতে পারে। হ্যালো, বোর পরমাণু হুম, পড়বো? হ্যাঁ হ্যাঁ, বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন যখন লাফ দিয়ে উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে যায়, তখন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হিসাবে শক্তি নির্গত হয়, ফলে বিচ্ছুরণ বর্ণালী তৈরি হয়। হুম, বোর পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন গ্যাস কে ডিসচার্জ টিউবে নিয়ে উচ্চ মাত্রায় বিদ্যুৎ শক্তি প্রয়োগ করলে এতে বিদ্যমান বিভিন্ন হাইড্রোজেন পরমাণু বিভিন্ন মাত্রায় শক্তি শোষণ করে, ফলে বিভিন্ন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি গ্রাউন্ড লেভেল বা কে শেল থেকে জাম্প করে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়। হ্যাঁ, অতঃপর হাইড্রোজেন গ্যাস হতে শক্তির উৎস সরিয়ে নিলে এর বিভিন্ন মাত্রায় উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সমূহ উচ্চ শক্তি স্তর থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণের মাধ্যমে বিভিন্ন নিম্ন শক্তি স্তরে নেমে আসে, ফলে হাইড্রোজেন বর্ণালীতে হ্যাঁ বলো। বিভিন্ন ফলে হাইড্রোজেন বর্ণালীতে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিচ্ছুরণ বর্ণালী, হ্যাঁ, যেমন দৃশ্যমান অঞ্চলে লাল, নীল, সবুজ, সায়ান এবং নীল বেগুনি রেখার বর্ণালী তৈরি হয়। আচ্ছা, এখানে উদাহরণটা একটু পড়ো। যেমন এখানে উত্তেজিত হাইড্রোজেন পরমাণু সমূহে ইলেকট্রনের এন ভাবে আচ্ছা, এই জিনিসটা মানে কি, এটা কি বুঝতে পেরেছো? এটা জি স্যার, উচ্চ এন এর শক্তি মান স্তর 3-এর চেয়ে বড় অথবা সমান। এটা দিয়ে কি বোঝায়? এন এর মান 3-এর চেয়ে বড় অথবা সমান বা 3-এর সমান। তো এটাকে ইংরেজিতে বলা হয় গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু। তাইলে এখন দেখো এই যে ইলেকট্রনটা এখানে, এইটা হলো 3 নম্বর শক্তি স্তর, তারপরে এর উপরে আরো অনেক শক্তি স্তর থাকতে পারে, আর এইটা হলো 2 নম্বর শক্তি স্তর। এখন ইলেকট্রনটা এই 3 থেকে 2-এ আসতে পারে, অথবা 4 থেকে 2-এ আসতে পারে, হ্যাঁ, এরকম উপর থেকে 2-এ আসতে পারে। তাইলে সেইটাকে আমরা বলি বামার সিরিজ। বুঝতে পেরেছো?
মানে 2 নম্বর শক্তি স্তরে সব তো উঠলো, প্রথমে তো ইলেকট্রন গুলো ছিল 1 নম্বর শক্তি স্তরে, তাই না? এখন জাম্প করে এক থেকে কি করলো, এরা বিভিন্ন শক্তি স্তরে উঠে গেল। এখন ফিরে আসার সময় এরা একেও ফিরে আসতে পারে, আবার 2-এও ফিরে আসতে পারে, 3-এও ফিরে আসতে পারে। এখানে এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা একটু খেয়াল করো। তারপরে এইটা খেয়াল করো, এইটা হলো গোল বৃত্ত আকারে দেখিয়েছি। যেমন দেখো এই জিনিসগুলো কি নির্দেশ করে, ইলেকট্রন, তাই না? এগুলো সব ইলেকট্রন। তাইলে এখন একটা হাইড্রোজেন পরমাণু, উত্তেজিত হাইড্রোজেন পরমাণুগুলো ইলেকট্রন কোথায় কোথায় আছে বলো দেখি। 1 নম্বর শক্তি স্তর থেকে কোথায় উঠলো, 2 নম্বর শক্তি স্তরে। এই যে 1 নম্বর শক্তি স্তর থেকে 2-এ উঠলো, তারপরে 1 নম্বর শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন 3-এ উঠলো, আরেকটা কি উঠলো 4-এ, আরেকটা উঠলো 5-এ, আরেকটা উঠলো 6-এ। এখন ইলেকট্রন গুলো নামার সময় এই যে দেখো এখানে ইলেকট্রন গুলো দেয়া আছে, তাই না? এখানে ইলেকট্রন গুলো দেয়া আছে। এখন দেখো ইলেকট্রন গুলো, এই যে এই ইলেকট্রনটা 2 নম্বর শক্তি স্তর থেকে 1-এ ফিরে আসছে, এইটাও কি 2 নম্বর শক্তি 3 নম্বর থেকে 1-এ ফিরে আসছে, এটা 4 নম্বর শক্তি স্তর থেকে 1-এ ফিরে আসছে। এটা কার সিরিজ হবে বলো দেখি? এটা হবে লাইম্যান সিরিজ। এটা হবে লাইম্যান, মানে এখানে নেমে আসছে যে ওই জন্য। লাইম্যান সিরিজ হলো যে উচ্চ শক্তি স্তর থেকে যদি, এই যে দেখো উচ্চ শক্তি স্তর থেকে যদি এই 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, তাইলে যে রেখাগুলো হবে সেটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। আর এইখানে যে রেখাগুলো তৈরি হবে সেগুলো হলো ইউভি। এটা কি? অতি বেগুনি রশ্মি। এখানে বর্ণালী অঞ্চলটা হবে অতি বেগুনি, বুঝতে পেরেছো? লাইম্যান সিরিজ। আচ্ছা, বামার সিরিজ মানে কি বলো দেখি? যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসছে। এই যে n=2, এই যে এইগুলো সব হইলো, এই যে এই জিনিসগুলো কি সিরিজ? এটা হলো বামার সিরিজ। এখন বামার সিরিজে ইলেকট্রনটা কি উচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে। তাইলে এইখানে আমরা যে বর্ণালী অঞ্চলটা কি হবে, এখানে ভিবগিয়র। ক্লিয়ার? আচ্ছা, উচ্চ শক্তি স্তর থেকে যদি 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন গুলো ফিরে আসে, তাইলে সেই অঞ্চলটা হবে অবলোহিত অঞ্চল বা আইআর, বুঝতে পেরেছো? আর যদি উচ্চ শক্তি স্তর থেকে 4 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, সেটা হবে ব্রাকেট সিরিজ। এখানে তোমরা এই ছবি আমি ক্লিয়ার করে দিই, তোমরা আবার দেখো ভালো করে। এই ছবিটা লক্ষ্য করো, এখানে এই ছবিটা, এখানে আমি 2 ভাবে দেখিয়েছি। এখানে আমরা 2 ভাবে দেখিয়েছি। এই যে এটা দেখো একটু, এখানে এই n এর মান দেওয়া আছে এখানে, আর এই মেরুন কালারের যে গোলাগুলো এগুলো সব ইলেকট্রন। এখন দেখো ইলেকট্রন এখানে কি হচ্ছে, ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসতেছে, আর এখানে 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসতেছে। তাইলে এটা কার সিরিজ? এটা হলো বামার সিরিজ। এই যে এখান থেকে এই পর্যন্ত হলো বামার সিরিজ, আর এখান থেকে এই পর্যন্ত হবে লাইম্যান সিরিজ। এবং এইখানে বর্ণালী অঞ্চলটা হবে ইউভি। ইউভি মানে আলট্রা ভায়োলেট। এই যে ইউভি মানে হলো আলট্রা ভায়োলেট। তারপরে এইটা হবে বামার সিরিজ, এখানে 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসতেছে। আর আইআর মানে হলো ইনফ্রারেড, অবলোহিত রশ্মি। তাইলে আইআর রশ্মিটা কখন তৈরি হয়? উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসবে। এই যে দেখো আইআরটা কি উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর। আচ্ছা, হ্যাঁ, এখানে NH মানে কি বলো দেখি? এখানে NH মানে হলো এখানে n এর মানটা অবশ্যই 3 এর বড় হইতে হইব। n এর মানটা কি হতে হবে? তাইলে NH is equal to কি হবে? গ্রেটার দেন ইজ ইকুয়াল টু NH is গ্রেটার দেন ইজ ইকুয়াল টু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত হবে? 4।
এখানে এখানে n এর মান কত হবে এই জায়গায়? NH, শোনো, এখানে NH ইজ ইকুয়াল টু কি হবে? NH স্যার কোথায়? এই যে নিচেরটাই লাইমেন সিরিজে NH ইজ ইকুয়াল টু কি হবে? 2 তোমরা কি দেখতে পাচ্ছ এখানে NH উচ্চ শক্তি স্তরটা কি হবে এখানে? 2 হবে না 2 থেকে বড় হবে। হ্যাঁ, এখানে n গ্রেটার দেন greater than is equal to 2 কত হবে? 2। আর এইখানে n ইজ ইকুয়াল টু কি হবে? greater than is equal to 3 হ্যাঁ, আর এটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 4, এটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তাহলে এটা অসীম থেকে আসতে পারে। তো তোমরা সিরিজগুলো কি বুঝতে পেরেছো এগুলো? জি স্যার। আচ্ছা, জি স্যার। 6টা সিরিজের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে আমরা এত বেশি কিছু পড়বো না, আরো আছে। তাইলে মোট আমরা এখানে 1টা 2টা 3টা 4টা সিরিজের কথা আমরা পড়বো। আচ্ছা, তোমরা কি এখন এটা ব্যাখ্যা করতে পারবে যে হাইড্রোজেন বর্ণালীতে একটা হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকলেও এর যে পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখা কেন দেখা যায়? এটার কারণ হলো কি, যে হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা উত্তেজিত করি তাইলে এর ইলেকট্রনগুলো শুধু একটা শক্তি স্তরেই উঠে না, এগুলো অনেক অনেক বিভিন্ন শক্তি স্তরে উঠে, তাই না? এই কথাটা এখানে লেখা আছে, এই যে এইখানে লেখা আছে, এই জায়গাটা খুব ভালোভাবে পড়বে এটা, এবং এখান থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, লাইমেন সিরিজ, তোমরা লাইমেন সিরিজ কি, বামার সিরিজ কি, প্যাশন সিরিজ কি, এটা কি বর্ণনা করতে পারবে? বামার সিরিজ কি বলো দেখি, বামার সিরিজের সংজ্ঞাটা কি হবে? সবগুলো মানে দুই ফিরে আসবে। আচ্ছা, আমি আবার একটু মুখে বলি। একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ধাপান্তরিত হলে যে রেখা বর্ণালীর সৃষ্টি হয় তাকে কি বলে আমরা? বামার সিরিজ বলি। এবং এই বর্ণালীগুলো কোন অঞ্চলে? দৃশ্যমান অঞ্চলে গঠিত হয়। বর্ণালীগুলো কোথায়? দৃশ্যমান অঞ্চলে গঠিত হয়। এবং এই বর্ণালীগুলোর রং হলো লাল, নীল, নীল সবুজ, বেগুনি ও অতি বেগুনি। আচ্ছা, তাইলে এখানে 3 থেকে 2 বামার সিরিজে 3 থেকে 2 ধাপান্তরের জন্য যে রেখাটা, এটাকে আমরা বলি প্রথম রেখা। তারপরে হলো 4 থেকে 2 তে আসলে সেটাকে দ্বিতীয় রেখা, 5 থেকে 2 তে আসলে সেটাকে আমরা তৃতীয় রেখা। তাইলে তোমরা বলো দেখি এখানে প্রথম রেখা কোনটা, দ্বিতীয় রেখা কোনটা এই জায়গায় বলো? অথবা আলফা, বিটা, গামা, ডেল্টা? 3 থেকে 2 এ আসলে প্রথম রেখা, আলফা। আর 4 থেকে 2 তে ধাপান্তরিত হলে ওইটা হবে দ্বিতীয়। এটা হবে আলফা, এটা হবে বিটা, বিটা, আর যেটা গামা 3 নাম্বার, মানে 4 থেকে 2 আসলে গামা। হ্যাঁ, এটা হবে ডেল্টা। ক্লিয়ার? অথবা প্রথম রশ্মি, এটা হবে দ্বিতীয় রশ্মি, এটা হবে তৃতীয় রশ্মি, চতুর্থ রশ্মি, পঞ্চম রশ্মি। আচ্ছা, এইখানে লাইমেন সিরিজে বলো প্রথম রেখাটা কি? আচ্ছা, দ্বিতীয় কক্ষপথ থেকে যে প্রথম কক্ষপথে যেটা আসবে ওইটা আলফা রশ্মি বা প্রথম রশ্মি। এখানে ধাপান্তরটা কি হবে? n is equal to 2, n is equal to 2, তারপরে তীর চিহ্ন দিব, তারপরে হবে n is equal to 1। ক্লিয়ার? এইটা হলো প্রথম রেখা। তারপরে দ্বিতীয় রেখা কি হবে? দ্বিতীয় হবে ইকুয়াল টু 3, পরে 3 থেকে যে হ্যাঁ, এটা থেকে চিহ্ন দিয়ে তারপর 1, আর এটা n is equal to 4 থেকে এটা n ইকুয়াল টু 3, 3 নাম্বারটা n 4 to 1।
n is equal to ও 4 4. নাম্বারটা হ্যাঁ, এটা শোনো, লাইমেন সিরিজের সবগুলোর শেষ অবস্থানটা 1 এ। 1 এ হবে। ক্লিয়ার? এই জন্য জি, স্যার। এই যে দেখো, এই যে এখানে আমি লাইমেন সিরিজটা এখানে ওই যে সংক্ষেপে লিখে রাখছি, এইটা কি বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? n is equal to greater than is equal to 2 থেকে n is equal to 1, অথবা সংক্ষেপে যদি আমি দেখাই এইটা। ক্লিয়ার? জি স্যার। আমি এখানে প্যাশন সিরিজ এখানে ক্লিয়ার করে লিখে রাখছি, একটু দেখো এই জিনিসগুলো একটু দেখো, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো এখানে। লাইমেন সিরিজের বর্ণালীর অঞ্চল 7 থেকে 1 পর্যন্ত হবে, যে রেখা যেখান থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখন দেখা যায়। জি স্যার। ক্লিয়ার? বর্ণালী অঞ্চল হবে 7 থেকে 1 পর্যন্ত, যে এটুকু সম্পূর্ণটা তার হ্যাঁ, অঞ্চল। আচ্ছা 7 না লিখে আমরা লিখবো যে অসীম। n is হ্যাঁ, NH থেকে N1, তাই না? এখানে হ্যাঁ। অথবা আমরা বলবো যে n greater than is equal to greater than 2 7 থেকে N1। থেকে না, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, n greater than is equal to 2 থেকে 2 থেকে n is equal to 1। এইটা হলো লাইমেন সিরিজ। আচ্ছা, এইটাই তো হায়ার। এই এইচ দিয়ে কিন্তু বোঝায় না, এই NH মানে হলো n greater than is equal to 2। আচ্ছা, আর এইখানে n greater than is equal to কত? 3. n greater than is equal to 3 থেকে n is n is equal equal to 2। 2. আর এইখানে n greater than is equal to 4 হবে। 4 থেকে n is চিহ্ন equal to 3। 3। এইভাবে আমরা এটা প্রকাশ করব, বুঝতে পেরেছো? অথবা এখানে h দিলে একবারে বুঝায় আর কি। এটা h মানে হায়ার, মানে 3 এর বেশি। h মানে 3 এর বেশি। আর এইখানে হলো NH মানে 2 এর বেশি। আর এইখানে h মানে হলো 1 এর বেশি। আচ্ছা, তো তাইলে এই সিরিজগুলো আমরা জানলাম। অনেকেই আবার রিজয়েন করো নাই তোমরা। রিডবার্গ সমীকরণটা কি, এইটা তোমরা আগামী ক্লাসে আমি পড়াবো। আর একটু দেখো রিডবার্গ সমীকরণটা কি, এইটা আমরা কিভাবে পাই। হাইড্রোজেন বর্ণালীর যে আমরা একটু পড়েছিলাম আগে, আগে আমরা পড়েছিলাম যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের একটা শক্তি, এইটা হলো এই রাশিটা দেখতে পাচ্ছ তোমরা এখন? জি স্যার। হ্যাঁ, এইটা ইনটু 1/n²। একটা হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যদি n-তম কক্ষপথে থাকে তাহলে তার শক্তি হলো এইটা। এবং এই রাশিটার মান কত পাওয়া যায় বলো দেখি? এইটার মান বসিয়ে এটার মান আমরা পাই কত? -2 into 1 -2.178 into 10⁻⁻18 জুল 1/n²। En এর মান। আচ্ছা, En is equal to, দেখো En is equal to আমরা এটা পাইলাম না? জি স্যার। তাইলে E1 is equal to কি হবে? এখানে n মনে করো একটা ইলেকট্রন n1 শক্তি স্তরে আছে, তাইলে তার শক্তিটা কি হবে? n1²। আর যদি n2 শক্তি স্তরে থাকে তাহলে তার শক্তিটা হবে E2 হলো এটা। এই যে এখানে এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা খেয়াল করো। এটা ইলেকট্রনের ধাপান্তর হলো, এখানে ধাপান্তরটা কি? n2 থেকে n1।
N2 থেকে N1। আচ্ছা এখানে N2 থেকে N1, তাহলে N2টা হলো বড় আর N1টা হলো ছোট। ছোট। এখন ইলেকট্রনটা কি করলো, লাফ দিয়ে N2 থেকে N1 এ গেল, তাইলে কি হলো, একটা বিকিরণ বেরোলো, এখানে একটা বিকিরণ বেরোলো। আচ্ছা এখন E2 কত হবে? E2 হবে, এই যে E2 এর মানটা আমি দিয়ে রাখছি এখানে, এদিকে দেখো E2 এর মান কি হবে, এখানে খালি এটা N2 এর স্কয়ার হবে না? জি স্যার। আর E1 এর মান কি হবে? N1। হ্যাঁ, তো তাইলে এখন দেখো ইলেকট্রনটা এই N2 থেকে N1 ধাপান্তরের জন্য যে শক্তির পরিবর্তনটা, এইটা হলো এইটা, ওই যে এর আগে আমি পড়িয়েছিলাম। শক্তির পরিবর্তনটা কি? ডেল্টা ই ইকুয়াল টু U1 মাইনাস E2। তারপরে এই রাশিগুলো লিখে বিয়োগ করলে আমরা কি পাই? এই যে এইটা পাই। এটা দেখতে পেরেছো যে N2 থেকে N1 ধাপান্তরের জন্য একটা ইলেকট্রনের যে পরিমাণ শক্তি নির্গত হবে বা শক্তির যে পরিবর্তন হবে তার মানটা হলো এটা। ক্লিয়ার? এখানে কি হবে? 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার। এইটা হলো তার শেষ অবস্থান আর এইটা হলো তার আদি অবস্থান। ক্লিয়ার? এই রাশিটা আমাদের মনে রাখতে বলছিলাম তোমাদের, সেটা হলো 2.178 ইন্টু 10 টু দি পাওয়ার -18 অথবা 2.18 লিখলেও হবে। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18। এইটা এখানে এইটাকে যদি আমি আরো মনে রাখতে চাই তাহলে কি লিখবো? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18। এটা মনে থাকবে? জি স্যার। স্যার এটা কি শুধু হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে নাকি অন্য কোনো পরমাণু থাকলেও? হ্যাঁ, এখানে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল। তারপরে যে সূত্রটা হবে সেটা হবে 1 বাই যেখান থেকে আসলো সেটা হলো NF এর স্কয়ার মাইনাস 1 বাই NI স্কয়ার। বুঝতে পেরেছো? মানে যেখানে শোনো, যেই শক্তি স্তরে আসলো তার বর্গ, যেখান থেকে আসলো তার বর্গ। আচ্ছা স্যার, এই যে ডেল্টা E ইকুয়াল E1 মাইনাস E2, এটা রিডবার্গ ধ্রুবকের নাকি? না, এখন রিডবার্গ ধ্রুবককে এখানে যে বিকিরণটা হয়েছে এই বিকিরিত শক্তি আমরা E ইকুয়াল টু কি পাই? E ইকুয়াল টু h নিউ পাই না? রিডবার্গ ধ্রুবক কেমনে আসবে? এই যে ডেল্টা E এর মান কত হবে? h নিউ এর মান হবে না? ডেল্টা E ইকুয়াল টু h নিউ হবে। তাহলে এখানে এই নিউ এর মানটা আমরা বের করব, তরঙ্গ দৈর্ঘ্য বের করব রিডবার্গ সমীকরণের মাধ্যমে। এই যে রিডবার্গ সমীকরণটা কিভাবে আসছে? E ইকুয়াল টু h নিউ না ডেল্টা E? জি স্যার। তাইলে এখানে আমি এটা বসালাম, তাইলে আবার C ইকুয়াল টু নিউ ল্যামডা না? হ্যাঁ, এটা সূত্র। কি হবে? C বাই ল্যামডা। তাইলে এখানে এই মানটা বসালে আমরা এইভাবে পাই, তারপরে আমরা পাই 1 বাই ল্যামডা। এখান থেকে 1 বাই ল্যামডার মানটা আমরা এই HC এর মানটা, এই রাশিটার মানটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক। এই যে এই অতটুকুর মানকে আমরা কি বলি? রিডবার্গ ধ্রুবক। এবং এইটার মান হলো এই যে এইটা 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। এইটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক। আচ্ছা, এটাকে শর্টে আমরা 1.09568, এটা যেভাবে মনে রাখো, এইটাকে এই সমীকরণে এই যে এইটা হলো রিডবার্গ সমীকরণ এবং এই রাশিটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক। এই যে এটাকে তো তোমরা একটু পরে নাও রিডবার্গ
স্যার ধ্রুবকের তো কোনো একক থাকে না, কিন্তু এখানে তো পার মিটার দেওয়া। কেন প্রতি মিটারের জন্য এই মানটা ধ্রুবক হয়, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা প্রতি মিটারের জন্য। কে বলছে ধ্রুবকের একক থাকে? অনেক ধ্রুবক আছে, কিন্তু এই মানটা তো প্রতি মিটারের জন্য একই হবে সবসময়, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার এখানে পার মিটার বুঝাইতে ব্যবহার পার করা মিটার হয়েছে। এটা এক ক্যালকুলেট মিটারে করে, এত শোনো ধ্রুবক। এক মিনিট, এই রাশিটা ক্যালকুলেট করে যেই এককটা পাওয়া গেছে সেটা হলো পার মিটার। এই যে এইখানে তোমার এই সি এর একক কি? সি এর একক হলো মিটার পার সেকেন্ড, তারপরে এইচ এর মানের মধ্যে আছে জুল সেকেন্ড, তারপরে এখানে আছে উপরে আছে জুল। তাইলে এখানে দেখো এই জুলে জুলে কাটা, তারপরে পার সেকেন্ড কাটা, তাইলে থাকবে কি? পার মিটার। বুঝতে পেরেছো? এই রাশিটা কেটে কুটে থাকবে পার মিটার এককটা। ধ্রুবকের একক আছে, যেমন ঘনত্ব, কোনো একটা জিনিসের ঘনত্ব যদি ফিক্স হয় তাহলে সেটার এককটা ঘনত্ব বলতে কি বোঝায়? গ্রাম পার লিটার বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো থ্যাংক ইউ তোমাদের, স্যার জি স্যার। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।